সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সাফল্য। তো আজকের ক্লাসটা হতে চলেছে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে তোমাদের একটা গল্প আছে পুঁই মাচা, সেটা বাংলার মধ্যে করাচ্ছি আজকে আমি। তো সবার প্রথমে আমরা গল্পটা দেখব পুঁই মাচা। খুবই সুন্দর একটা গল্প। তোমরা অবশ্যই জানো এই যে গল্পটা আছে, এই গল্পটা প্রথমে খুবই একটা প্যাথেটিক সাংসারিক একটা জীবন দেখায়, যেখানে সবাই মজা করে এবং লাস্টের দিকে সেটা গিয়ে প্যাথেটিক হয়ে যায়, একটু দুঃখজনক হয়ে যায়। তো এই গল্পের লেখক কে ছিলেন? এই গল্পের লেখক ছিলেন আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি চাঁদের পাহাড় নামক এক বিখ্যাত উপন্যাসও লিখেছিলেন। অবশ্যই তোমরা চাঁদের পাহাড় উপন্যাসটি নিশ্চয়ই পড়েছো বা জানো চাঁদের পাহাড় উপন্যাসে কোন গল্পটা আছে। সেখানে অবশ্যই শঙ্করের গল্প আছে, শঙ্কর এবং ডিয়েগো আলভারেজ, তোমরা নিশ্চয়ই জানো। তো এই যে পুঁই মাচা গল্পটা আছে, এই পুঁই মাচা গল্পটার লেখক হলেন আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, ইনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো পুঁই মাচা গল্পটা লেখাটা উৎস কি? অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 1931 খ্রিস্টাব্দে পুঁই মাচা যে গল্পটা আছে, এই গল্পটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল সবার প্রথম। কত খ্রিস্টাব্দে? 1931 খ্রিস্টাব্দে। কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। তারপরে মেঘ মল্লার গল্পগ্রন্থের মধ্যে, গল্পগ্রন্থ বলতে এমন এক গ্রন্থ যেখানে অনেক আলাদা আলাদা গল্পকে এক জায়গায় সংকলিত করে রাখা হয় বা জমিয়ে রাখা হয়, পুঞ্জীভূত করে রাখা হয়। তো মেঘ মল্লার যে গল্পগ্রন্থ আছে, সেই মেঘ মল্লার গল্পগ্রন্থের মধ্যে পুঁই মাচা গল্পটি সংকলিত হয় বা স্থান পায়। কত খ্রিস্টাব্দে? এখানে বলা তোমাদের বঙ্গাব্দে বলা হয়েছে, যেটা হলো 1331 বঙ্গাব্দে। ওকে, তো এই যে গল্পটা আছে, এই গল্পটা আমরা পড়া শুরু করি। তো এখানে বলা হয়েছে পুঁই মাচা গল্পটাতে যে শীতের এক সকাল, গল্পটা শুরু হয় শীতের এক সকাল দিয়ে। সেখানে সহায় হরি তার স্ত্রী অন্নপূর্ণার কাছে। তাহলে এখানে প্রথম ক্যারেক্টারটা দেখতে পারি, একজন মানুষ আছে, সে হলো সহায় হরি, এবং তার স্ত্রীর নাম কি? তার স্ত্রীর নাম হলো অন্নপূর্ণা। ওকে, তো সহায় হরি এবং তার স্ত্রী অন্নপূর্ণার কাছে একটি ছোট ঘটি যখন চায়, মানে সহায় হরি যখন তার স্ত্রীর কাছে একটি ছোট ঘটি চায়, তখন তাদের মধ্যে বড় মেয়ে খেন্তির বিয়ে নিয়ে কথা কাটাকাটি হয়। তো এই যে স্ত্রী বলে যে মেয়ের বিয়ে হচ্ছে না, এই নিয়ে একটা ব্যথা প্রকাশ করে আর কি, মনের ব্যথা প্রকাশ করে তার মা, মানে খেন্তির মা অন্নপূর্ণা। তাহলে এখানে আমরা তিনটা ক্যারেক্টার প্রথমে দেখতে পারলাম, যে একজন সহায়রী আছে, তার স্ত্রীর নাম অন্নপূর্ণা, আর একজন তাদের মেয়ে আছে, বিয়ের বয়সী মেয়ে, তার মেয়ের নাম কি? মেয়ের নাম হলো খেন্তি। তো মেয়ের বিয়ে হচ্ছে না, এই নিয়ে কথা কাটাকাটি হয় সকালবেলা, যখন সহায় হরি তার স্ত্রীর কাছে একটি ঘটি চায়। খেন্তির যে বিয়ের বয়স আছে সেটি হয়ে গেলেও সহায় হরির উদাসীনতায় অন্নপূর্ণা খুবই চিন্তিত ছিলেন, কারণ সহায় হরি যে আছে কোনো রকম হেলদোল দেখাচ্ছিল না যে মেয়েকে বিয়ে দিতে হবে, তো চিন্তা ভাবনা করতে হবে, তেমন কোনো রকম একটা ব্যাপার দেখাচ্ছিল না এখানে সহায় হরি। তো সে কারণে তার স্ত্রী, সহায়রীর স্ত্রী যে অন্নপূর্ণা আছে, সে কিনা একটু চিন্তিত থাকে এই ব্যাপারটা নিয়ে। এমন সময় খেন্তি ও তার ছোট বোন পুঁই ডাঁটা ও চিংড়ি মাছ নিয়ে বাড়ি ফিরলে অন্নপূর্ণা রাগ করে সেগুলোকে ফেলে দিতে বলেন। তারপরে ওই সময় যখনই ঝগড়া হচ্ছে আর কি, এই সহায় হরি এবং অন্নপূর্ণার মধ্যে, তার স্ত্রী অন্নপূর্ণার মধ্যে, কাকে নিয়ে ঝগড়া হচ্ছে? ওই ইসেকে নিয়েই ঝগড়া হচ্ছে, কি যেন বলে, খেন্তিকে নিয়ে। ঠিক আছে, তো খেন্তির বিয়ে নিয়ে ঝগড়া হচ্ছে, যে খেন্তির বিয়ে হচ্ছে না। সেই সময় আবার কি, খেন্তি তার ছোট বোনের সাথে পুঁই ডাঁটা, তোমরা অবশ্যই পুঁই শাক খেয়েছো, তো পুঁই শাকের যে ডাঁটাগুলো আছে, সেই পুঁই শাকের ডাঁটা এবং কিছু কি মাছ নিয়ে আসে? চিংড়ি মাছ নিয়ে বাড়ি ফিরে আসে। তখন সেগুলোকে দেখে অন্নপূর্ণা তো রেগে যায়, আর রেগে গিয়ে কি বলে? সেগুলোকে ফেলে দে, আমি রান্না করতে পারবো না, এরকম টাইপের। তারপরে কিন্তু পরে মেয়ের যে পুঁই শাকের প্রতি ভালোবাসা আছে, কারণ এখানে খেন্তি খুবই বেশি ভালোবাসতো পুঁই শাক খেতে, সে কারণে ফেলে দিলেও পুঁই শাকগুলো, পরবর্তীকালে মেয়ে যেহেতু পুঁই শাকের প্রতি এত ভালোবাসা, সেই ভালোবাসার কথা মনে করে যে খেন্তির মা অন্নপূর্ণা আছে, তার এখানে মাতৃত্ব যেটা ভাব, যে মমতা আছে, মায়ের মমতা, সেটা জেগে ওঠে। সে কারণে সে খেন্তির সেই পুঁই শাক দিয়ে চিংড়ি রান্না করে দেয়। ওকে, তারপরে খাওয়ার সময় খেন্তি খুব আনন্দ পায়, কারণ সে এই যে পুঁই শাক আছে সেটা খেতে খুবই ভালোবাসে। ওকে, তারপরে গ্রামের লোকেরা খেন্তির বিয়ে না হওয়ার জন্য সহায় হরিকে দোষারোপ করে, যেহেতু খেন্তির বিয়ে হচ্ছে না, তো খেন্তির তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, সেই কারণে খেন্তি, এই যে সহায় হরিকে আছে, খেন্তির বিয়ে দিচ্ছে না কেন তার বাবা, এই নিয়ে গ্রামবাসীরা অনেক
আর কি কথা শোনায় এই যে সহায় হরিকে এবং অনেক দোষারোপ করে। একদিন সহায় হরি এবং তার মেয়ে যে খেন্তি আছে মেটে আলু চুরি করতে গিয়ে ধরা পড়ে। ভাবো, তাহলে একদিন খেন্তি তার বাবার সঙ্গে মানে সহায় হরির সঙ্গে আলু চুরি করতে যায়, মেটে আলু চুরি করতে গিয়ে ধরা পড়ে আর এবং কি করে অন্নপূর্ণার কাছে বিষয়টি প্রকাশ পেয়ে যায় এবং এই বিষয়টি তারা যে আলু চুরি করেছে এই বিষয়টি অন্নপূর্ণার কাছে প্রকাশ পেয়ে যায়। অন্নপূর্ণা বুঝে যায়, মানে সহায় হরির স্ত্রী এবং খেন্তির মা অন্নপূর্ণা, সে বুঝে যায় যে তারা আলু চুরি করেছে। খেন্তি সরলভাবে সব সত্য স্বীকার করে আর খেন্তি যেহেতু ছোট মেয়ে একটা, সে সমস্ত কথা মন থেকে স্বীকার করে নেয় এবং বলে দেয় তার মাকে, হ্যাঁ মা আমরা চুরি করেছি। তারপরে সে বাড়ির ভাঙা পাঁচিলের ধারে নানা সবজির সঙ্গে একটি পুঁই শাকের চারাও লাগিয়েছিল। এখানে খেন্তি কি করেছিল, খেন্তির বাড়ির পাশে যে একটা ভাঙা দেওয়াল আছে সেই ভাঙা দেওয়াল বা পাঁচিলের পাশে সে অনেক সবজি লাগিয়েছিল এবং সেই সবজির সাথে সাথে সে একটি পুঁই শাকের গাছও লাগিয়েছিল, ছোট্ট একটি পুঁই শাকের চারা লাগিয়েছিল। ওকে, এবং পৌষ সংক্রান্তির দিনে অন্নপূর্ণা মেয়েদের জন্য কি করে, তখন এই সময় চলতে চলতে এমন সময় আসে যখন পৌষ সংক্রান্তি চলে আসে এবং পৌষ সংক্রান্তির সময় জানো তোমরা সবাই পিঠে পুলি খেতে পছন্দ করে, তো খেন্তিও পিঠে পুলি খেতে পছন্দ করে। এখানে খেন্তির একটা জিনিস দেখবে তোমরা, সে খেতে খুব পছন্দ করে। সে পুঁই শাক তো অবশ্যই ভালোবাসে কিন্তু সাধারণত দেখতে গেলেও সে খেতে খুব পছন্দ করে খেন্তি এখানে। ওকে, এবং পিঠে পুলি তৈরি করলে খেন্তি পরম তৃপ্তির সঙ্গে সেই পিঠে পুলিগুলো মন ভরে খায়। ওকে, তো অবশ্যই তোমরা এখনো অবধি যারা যারা এই গল্পটা দেখছো এবং তোমাদের ভালো লাগছে তারা নিশ্চয়ই লাইক করে দিও এবং তোমরা অবশ্যই কমেন্টে MORE মোর লিখে জানাও কারা কারা আরো নেক্সট এরকম টাইপের গল্প কবিতাগুলো বাংলার মধ্যে চাও বা আর আলাদা আলাদা যেগুলো সাবজেক্ট আছে কোন সাবজেক্টের মধ্যে তোমরা চাও। আমি সাধারণত যেগুলো হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স তোমাদের প্রোভাইড করছি, ওকে, অ্যান্ড বেঙ্গলি। তো নেক্সট আমরা কি দেখবো, এখানে পরবর্তী যখন বৈশাখ মাস আসে, পৌষ সংক্রান্তি চলে গেল, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ, তার মানে 4 মাস পরের ঘটনা, তখন খেন্তির বিয়ে হয়ে যায়। কার সঙ্গে বিয়ে হয়, একজন তার থেকে বয়সে বড় এবং দ্বিতীয় পক্ষের স্বামীর সঙ্গে বিয়ে হয়। এখানে দ্বিতীয় পক্ষের স্বামী বলতে কি, সেই যে লোকটা আছে তার এক স্ত্রী আগের এক স্ত্রী ছিল, ঠিক আছে, কিন্তু সে দ্বিতীয় পক্ষের বিয়ে করে এই খেন্তিকে। তারপরে বিয়ের 1 বছরের মধ্যেই সে বসন্ত রোগে আক্রান্ত হয়। এখানে কে বসন্ত রোগে আক্রান্ত হয়, খেন্তি। বিয়ে হওয়ার 1 বছরের মধ্যেই তার শরীরে বসন্ত রোগ চলে আসে। অবশ্যই তোমরা জানো বসন্ত রোগে দেহের মধ্যে গুটি গুটি ওঠে, ঠিক আছে। তারপরে শ্বশুর বাড়ির লোকেরা এখানে কি করে, শ্বশুর বাড়ির লোকেরা তাকে কালীঘাটে এক আত্মীয়ের বাড়িতে রেখে যায়। তাহলে শ্বশুর বাড়ির লোকেরা তো এই যে ঝক্কি আছে সেটা পোহাবে না, সে কারণে তারা কি করে, এই যে বলে যে এই ঝামেলাটাকে কেন রাখবো আমরা বাড়িতে, আর যদি এই যে তোমাদের যে রোগটা হয়েছে বসন্ত রোগ, এই বসন্ত রোগটা তো ছোঁয়াছুঁয়িতে ছড়াতে পারে, সে কারণে তারা কি করে, তারা ভয় পেয়ে তাদের যে বৌমা আছে অর্থাৎ খেন্তি, তো শ্বশুরবাড়ির লোকেরা খেন্তিকে কালীঘাটে এসে এই যে খেন্তির এক আত্মীয় আছে সেই খেন্তির এক আত্মীয়ের বাড়িতে তাকে রেখে চলে যায়। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তো যখন খেন্তিকে ওদের বাড়িতে রেখে যায় আত্মীয়ের বাড়িতে, তখন সেখান থেকে আর খেন্তির কোনোদিনও কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। সবাই মনে করে যে সেখানেই খেন্তি মারা গিয়েছে। ওকে, তো এই যে কালীঘাটের যে আত্মীয়ের বাড়িতে সেখানেই খেন্তি মারা গিয়েছে, সবাই তখন কল্পনা করে এই ব্যাপারটা। বছর ঘুরে আবার পৌষ পার্বণ এলো, তো বৈশাখ মাসে বিয়ে হলো, বছর খানেকের মধ্যে মারা গেল খেন্তি, তখন বছর ঘুরে আবার পৌষ সংক্রান্তির দিন এলো। পৌষ পার্বণ এলে অন্নপূর্ণার মনে খেন্তির স্মৃতি জেগে ওঠে। খেন্তি যেহেতু খুব খেতে পছন্দ করত এবং অন্নপূর্ণা পৌষ পার্বণ চলে এসেছে 1 বছর পর, তারা আবার পিঠে পুলি বানাচ্ছে তার যে অন্যান্য মেয়েরা আছে তাদের জন্য। তো এখানে তার মায়ের মনে, যেহেতু মা অন্নপূর্ণা একজন, সেহেতু মেয়ে মারা গেলেও সে মা তো আর ভুলতে পারে না, সে কারণে মায়ের মনে, এখানে মা অন্নপূর্ণার মনে এখানে খেন্তির যে স্মৃতি আছে সেটা জেগে ওঠে এবং তিনি তার 2 মেয়ে উঠোনের কোণে, তার 2 মেয়ে এবং উঠোনের কোণে খেন্তির নিজের হাতে লাগানো পুঁই চারার দিকে তাকিয়ে অতীত দিনের কথা স্মরণ করেন। তাহলে এখানে তার মা কি করেন, তিনি ও তার 2 মেয়ে, এখানে খেন্তির মা অন্নপূর্ণা এবং অন্নপূর্ণার আরো 2 মেয়ে ছিল, মানে খেন্তির আরো 2 বোন ছিল, তো তারা 2 মেয়ে এবং মা মিলে
ওই যে পাঁচিলের দেয়ালের পাশে একটা পুঁই চারা লাগিয়েছিল খেন্তি, সেই চারাটার দিকে তাকিয়ে দেখে এবং দেখে যে সেই পুঁই গাছটা এখন বড় হয়ে গেছে। তারা সেই পুঁই চারার দিকে তাকিয়ে অতীতের কথা ভাবে, অতীতের কথা স্মরণ করে এবং এই পুঁই মাচাই এই গল্পে খেন্তির স্মৃতি। তাহলে এই পুঁই মাচাটাই আছে, এই পুঁই মাচাটাই লাস্ট অব্দি বেঁচে থাকে, যেটার মধ্যে খেন্তির একমাত্র স্মৃতি পড়ে থাকে। আর তাছাড়া তাদের মা বাবা এবং দুই বোনের স্মৃতি ছাড়া এবং গ্রামবাসীদের মনের স্মৃতিতে ছাড়া এমন কোনো জিনিস নেই, আর জিনিস থাকে না যেখানে তার অস্তিত্ব থাকে শুধুমাত্র এই পুঁই চারাটা বাদে। সে কারণে এই যে পুঁই চারা, এই পুঁই মাচার মধ্যেই গল্পে যে আমরা খেন্তির যে একটা স্মৃতি, ভালোবাসা এবং তার করুণ পরিণতির একটা প্রতীক হিসাবে আমরা এখানে পুঁই মাচাটাকে দেখতে পারি। ওকে, তো গল্পটা এতটুকুই থাকলো। এই গল্পটার যে তোমাদের যতটা আর কি হয় পুরো গল্পটা, তো পুরো গল্পটা একটা জিস্ট আমি তোমাদেরকে এখানে দিলাম। ওকে, তো এই যে গল্পটা আছে, এই গল্প আমরা কিছু প্রশ্নও করে নিই, যাতে তোমরা যাতে যে কোনো পড়াশোনার সঙ্গে সঙ্গে যখন প্রশ্ন করো তখন ওই জিনিসটা তোমাদের একটু ক্লিয়ারলি মাথার মধ্যে বসে যায় এবং অ্যান্সার করার চেষ্টা অবশ্যই করবে। এখানে সবার প্রথমে বলা আছে খেন্তি কোন শাক খেতে খুব বেশি ভালোবাসতো? পুঁই শাক খেতে খুব বেশি ভালোবাসতো। পুঁই ডাঁটা যে আছে তার সঙ্গে কোন মাছ রান্না করেছিলেন অন্নপূর্ণা? পুঁই শাকের সঙ্গে চিংড়ি মাছ মিশিয়ে রান্না করেছিল। ওকে, তারপর সহায় হরি এবং খেন্তি কোথা থেকে মেটে আলু চুরি করেছিল? তারা বরজ পোতার জঙ্গল থেকে মেটে আলু চুরি করেছিল। কোথা থেকে চুরি করেছিল মেটে আলু? তারা বরজ পোতার জঙ্গল থেকে মেটে আলু চুরি করেছিল। বাপ এবং বেটি মিলে সহায় হরি এবং খেন্তি গিয়ে মেটে আলু চুরি করে এসেছিল। তারপরে খেন্তির বিয়ে কবে হয়েছিল? খেন্তির বিয়ে যখন হয়েছিল বৈশাখ মাসে, যখন পৌষ সংক্রান্তি চলে গেল তারপরে 4 মাস পর বৈশাখ মাসে তার বিয়ে হয়ে যায়। তারপরে খেন্তি কোন রোগে আক্রান্ত হয়েছিল? খেন্তি এখানে আমরা দেখতে পারি যে বসন্ত রোগে আক্রান্ত হয়েছিল এবং তার শ্বশুরবাড়ির লোক তাকে কালীঘাটের আত্মীয়ের এক বাড়িতে রেখে চলে যায়, সেখানেই নাকি খেন্তি মারা যায় এমনই খবর আসে, তবুও সবাই নিশ্চিতভাবে জানে না ব্যাপারটা। গল্পের শেষে যে পুঁই মাচা আছে, পুঁই মাচা এখানে কিসের প্রতীক? এখানে পুঁই মাচা আমরা দেখতে পারি খেন্তির যে স্মৃতি আছে, খেন্তির ভালোবাসা এবং খেন্তির সমস্ত ছোঁয়ার প্রতীক থাকে, এখানে প্রতীক হয়ে থাকে এখানে পুঁই মাচাটি। ওকে, তো আজকে তোমাদের একটা অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে এই কোয়েশ্চেনটার অ্যান্সার লিখে জানাবে। পুঁই মাচা যে গল্প আছে, এই গল্পে অন্নপূর্ণা কার মা? এখানে অন্নপূর্ণা এখানে রাধির মা, নাকি খেন্তির মা, নাকি ছোট মেয়ের মা, নাকি উপরের সবকটি? তো এখানে অবশ্যই তোমরা এই কোয়েশ্চেনটা অ্যান্সার কমেন্টের মধ্যে লিখে জানাবে, ঠিক আছে? তো এই গল্পটা তোমাদের এতটুকু ভাবে পড়ানো হলো তোমরা ভাবছো, তো এই গল্পগুলোকে আমি আমাদের যে সাফল্যের যে তোমাদের একটা কোর্স আছে সেখানে আমি এইগুলোকে আর কি ডিটেইলে করিয়েছি। তো এই কোর্সটা তোমরা একটা অ্যাপের মাধ্যমে পাবে, সাফল্য অ্যাপ, যেটাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এবং সেখানে গিয়ে তোমরা যদি চাও তো সেখানে গিয়ে তোমরা এই যে কোর্সটা আছে সেটাকে খুবই ন্যূনতম এক দামে সেটাকে ক্রয় করতে পারো এবং সেখানে অনেক ফ্রি মক টেস্টও আছে, যেগুলো দিয়ে তোমরা নিজেদের জ্ঞানের বৃদ্ধি করতে পারবে এবং সঙ্গে তোমাদের যে প্র্যাকটিসটা আছে সেটাকে আরো স্ট্রং করতে পারবে। ওকে, তো আজকের জন্য তোমাদের যে ক্লাসটা সেটা এতটুকুই থাকলো। তাহলে নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ সো মাচ।